কে? এত কি কাজ করছেন আপনি যে নিজের স্ত্রীকেও চিনতে পারছেন না? আচ্ছা, তুমি? পুজো শুরু হতে চলেছে, সবাই নিচে এসে গেছেন। আরে ভাই, আমার কাজই হলো আমার পুজো। তুমি তোমার পুজো করো, আমি আমার পুজো করছি। আরে কিন্তু পুজো তো আমি তোমার জন্য রেখেছি না? আরে রেণুকা, ইলেকশন এসে গেছে আর এখনো অনেক কাজ বাকি। ঠিক আছে, আমি যাচ্ছি। আর শোনো, যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিও। একটা কাজ করো না, তুমিই দরজাটা ভেতর থেকে বন্ধ করে দাও। ঠিক আছে, আমি করে দিচ্ছি। ভান সিং, নরেশ কুমার, আমি মারিনি, আমি মারিনি। আজকে তাজা খবর, আজকে তাজা খবর, হবু মুখ্যমন্ত্রী নিরঞ্জন সহায় খুন। আজকে তাজা খবর, আজকে তাজা খবর। আমি আমার মায়ের দিব্যি খেয়ে বলছি আমি খুন করিনি। আমি ওখানে শুধু চুরি করতে গেছিলাম। চলো, কিছুক্ষণের জন্য না হয় মেনেই নিলাম এই খুনটা তুমি করনি, কিন্তু চুরি করার জন্য নিরঞ্জন সহায় ছাড়া অন্য কারোর বাড়ি তুমি পেলে না। কে নিরঞ্জন সহায়? কেন, নিরঞ্জন সহায়কে তুমি চেনো না নাকি? আরে বাবু, গরিব মানুষের পেট ভরলে না সে অন্য কিছু জানবে? গ্রামে বউ বাচ্চার খুব বাজে অবস্থা বাবু। গরুটা বিক্রি হয়ে গেছে, জমি বন্ধক পড়ে আছে, শহরে 2 বছর ধরে কোনো কাজ নেই, মাথা খারাপ হয়ে গেছে বাবু। বস্তিতে ভাই আছে, জগন ভাই। ও বলল যে বাংলোটায় অনেক টাকা আছে। বিবেককে মেরে আমি গেলাম প্রথমবার ওখানে চুরি করতে। কপাল খারাপ থাকলে বাবু সব একসাথে হয়, সব কিছুই একসাথেই হয়। দেখো চন্দু, তোমার আর বাকি সব সমস্যা সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না, তবে এইটুকু আমি বলতে পারি যে যদি তুমি নির্দোষ হও
তাহলে এই সমস্যা থেকে আমি তোমাকে নিশ্চয়ই বার করব। না বাবু না, ভেতর থেকে আওয়াজ আসছে বাবু যে আমি খুব বাজেভাবে ফেঁসে গেছি, খুব বাজেভাবে ফেঁসে গেছি বাবু। ভারতবর্ষের আইনে বলা হয়ে থাকে ইনোসেন্ট আন্ডার প্রুভেন গিল্টি। এর মানে যতক্ষণ তোমার দোষ প্রমাণিত না হয় তুমি ততক্ষণ নির্দোষ। ইয়োর অনার, কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা এই মানুষটা শুধুমাত্র এই দেশের একজন লোকপ্রিয় মন্ত্রীর খুনই করেনি, বরং এই দেশের ভবিষ্যতের গলা টিপেও মেরেছে। এই জন্য ন্যায় যত তাড়াতাড়ি হয় ততই ভালো। আমি ডাকতে চাইব আমার প্রথম উইটনেসকে, উনি যিনি সহায় বাবুকে শেষবার বেঁচে থাকতে দেখেছেন, ওনার স্ত্রী শ্রীমতী রেণুকা সহায়। আমি গীতায় হাত রেখে বলছি, যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া কিচ্ছু বলবো না। রেণুকা দেবী, আদালতকে আপনার বয়ান দিন। সাহাইবাবু রোজ রাতে নিজের স্টাডিতে একা কাজ করতেন, আর আমি ওনাকে কখনোই ডিস্টার্ব করতাম না। ওনার ইলেকশন যাতে ভালো যায় তাই আমি বাড়িতে পুজো রেখেছিলাম। এই জন্যে প্রায় 9:30 নাগাদ আমি সাহাইবাবুকে পুজোর জন্য ডাকতে গেছিলাম। উনি ইলেকশনের কাজের জন্য ব্যস্ত ছিলেন। আমি যাওয়ার পরই উনি দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়েছিলেন। আর তারপর প্রায় 10:15 নাগাদ পুজোর পর আমি নিচে হলে প্রসাদ দিচ্ছিলাম। আমি ওপরে কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনি। তারপর আমি দৌড়ে ওপরে যাই, আর আমি দেখি কি দেখলেন আপনি শ্রীমতী সহায়? এই হত্যাকারীকে ঢাকার জন্যে আমার স্বামীর খুন করে দিয়েছে। ডিফেন্স। আচ্ছা রেণুকা দেবী, আপনি কি চন্দুকে আপনার স্বামীকে খুন করতে দেখেছেন? কি? আপনি কি চন্দুকে আপনার স্বামীকে খুন করার সময় দেখেছেন? আপনার স্বামীর শরীরে ছুরি বসানোর সময় আপনি নিজের চোখে সেটা আপনি দেখেছেন? না, কিন্তু যদি এ না করে তাহলে কে করবে? আর কোনো প্রশ্ন নয়, ইয়োর অনার। থ্যাংক ইউ রেণুকা দেবী। আর এবার আমি ডাকতে চাইব সেই সাক্ষীকে যিনি চন্দু অথবা চন্দন মুন্সি কে ঘটনাস্থলে হাতে নাতে ধরেছেন। প্রজামন পার্টির শ্রদ্ধেয় এমপি শ্রী সহায়বাবুর ডান হাত, শ্রী আকরাম রিজভি। রিজভি বাবু, আপনি প্লিজ কোর্টকে বলুন ওই রাতে আপনি কি দেখেছেন। দেখুন, প্রায় 10:15 বেজেছিল, আর আমি পার্টির এমপিদের লিস্ট নিয়ে সহায়বাবুর কাছে ওনার স্টাডি রুমের দিকে যাচ্ছিলাম। জোরে কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনি। আমি দৌড়ে ওখানে পৌঁছলাম, দেখি ঘরটা খোলা আর আলো বন্ধ। যেই আমি আলো জ্বালালাম, আমি এই লোকটাকে ওখানে দেখলাম। সহায়বাবু মাটিতে পড়েছিলেন আর ওনার বুকে ছুরি। ডিফেন্স কাউন্সিল। একটাই প্রশ্ন আছে রিজভি সাহেব, আপনি কি চন্দুকে সহায়বাবুকে খুন করতে দেখেছেন? না, কিন্তু এই লোকটাকে আমি ওখানে দেখেছিলাম তো। রিজভি, থ্যাংক ইউ।
আমার পরের উইটনেস সহায় বাবুর পিএ অশোক মাঙ্কার বাবু। হ্যাঁ, আমি আমাদের পার্টি প্রেসিডেন্ট শ্রী ভানু দাস পারেক বাবুকে ওনার বাড়ি ছেড়ে সাহেব বাবুর বাড়িতে এলাম। তখন প্রায় 10টা 15 নাগাদ হঠাৎ সাহেব বাবুর বাড়ি থেকে কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনে আমি দৌড়ে ওপরে গেলাম আর গিয়ে দেখলাম রিজভি বাবু লাইট অন করলেন আর সাহেব বাবু নিচে পড়েছিলেন স্যার। তো এবার কি বলবেন ডিফেন্স লয়ার? মিস্টার মঙ্কর, আপনি কি চন্দুকে সহায়বাবুকে খুন করতে দেখেছেন? না না না, কিন্তু ওর আঙ্গুলের দাগ ছিল ওখানে। হ্যাঁ। মিস্টার অশোক মঙ্কর, যে প্রশ্নটা জিজ্ঞেস করা হচ্ছে শুধু সেই প্রশ্নটারই উত্তর দিন। বাকি সব বিষয় জানানোর জন্য পাবলিক প্রসিকিউটর ম্যাডাম তো রয়েছেন আমাদের সঙ্গে। আপনি কি চন্দুকে সহায়বাবুকে খুন করতে দেখেছেন? না না। থ্যাংক ইউ মিস্টার মঙ্কর। জজ সাহেব, এবার আমি ডাকতে চাইবো আমার পরের সাক্ষীকে। অর্ডার অর্ডার। ইয়োর অনার, সবার কথা আমরা শুনলাম, শুধু একটা গল্প যার একটাই ফল হতে পারে, যে সহায় বাবুর খুন এই চোর চন্দু করেছে। আর যাতে কারোর কোনো দ্বিধা না থেকে যায়, আমি ডাকতে চাইব এই কেসের তদন্তকারী সিনিয়র ইন্সপেক্টর শ্রীকান্ত দাবেকে। ইন্সপেক্টর দাবে, পুলিশের রিপোর্ট কি বলছে? পুরো জিনিসটা যাচাই করার পর পুলিশ এটা বলতে পারে যে খুনটা একটা ঘরের মধ্যে হয়েছে। যে ঘরে খুনটা হয়েছে সেটা ভেতর থেকে বন্ধ ছিল, যার শুধুমাত্র একটাই চাবি, যা শুধুমাত্র সহায় বাবুর কাছে ছিল। আর যে মার্ডার ওয়েপন দিয়ে খুনটা হয়েছিল এটা সেই ছুরি যার ওপর এই মানুষটার আঙুলের ছাপ রয়েছে। শুধু তাই নয় ইওর অনার, খুনের সময় রাত 10টা থেকে 10টা 15-এর মধ্যে ছিল। এছাড়া না কোনো মার্ডার ওয়েপন, না শরীরে কোনো আঘাত, না শরীরে কোনো বিষ, না কোনো প্রাণ নেওয়ার মতো পদার্থ। ইটস আ ভেরি ক্লিয়ার কেস অফ ডেথ বাই স্টেপ উন্ড। এখনো যদি কারোর মনে হয় যে চন্দু নিরপরাধ, তাহলে আমার মতে সেই মানুষটি স্বপ্নরাজ্যে আছেন। রাইট। ইন্সপেক্টর দবে, আপনি কি চন্দুকে আই সহায়বাবুকে... অবজেক্ট ইওর অনার। এই ডিফেন্স লয়ার কিরকম বেকার প্রশ্ন করছেন? আমার এই ব্যাকাটারা প্রশ্নের একটাই সোজাসাপটা উত্তর রয়েছে, যে কেউই চন্দুকে সহায়বাবুর খুন করার সময় দেখেননি। ও, তো আপনি বলবেন আপনি হাওয়াকে দেখেননি তাই হাওয়া নেই, ভগবানকে দেখেননি তাই ভগবান নেই? হ্যাঁ, আছে তো, ভগবানও আছে, হাওয়াও আছে। তাহলে এটার মানে তাই হলো, যেটা দেখা যায় না সেটা থাকতে পারে, আর যেটা রয়েছে সেটা নাও দেখা যেতে পারে। তাহলে হতে পারে যেটা দেখা যায় না সেটা... আপনার যদি অনুমতি থাকে তাহলে আমি আপনাকে দেখাতে পারি যে কোনটা হতে পারে আর কোনটা নাও হতে পারে। জজ সাহেব, এটা আজকের নিউজ পেপার, আর এটা পাবলিক প্রসিকিউটর ম্যাডামের জলের গ্লাস। অর্ডার অর্ডার। এটা কি বাচ্চার মতো কাজ কেডি? এটা ছেলে মানুষই নয় ইওর অনার। আমি কেবলমাত্র কোর্টে এটাই শুধু বলার চেষ্টা করছিলাম যে কখনো কখনো এমন কিছু হয় যেটা দেখা যায় না, আর কখনো কখনো যেটা দেখা যায় সেটা হয় না। ওকে, তো যদি আমরা ভুল করি যে খুন চন্দু করেছে, তাহলে আপনি আমাদের কেন বলছেন না যে খুন কে করেছে? ভেতর থেকে বন্ধ ঘর, চাবি সহায় বাবুর কাছে, তার মানে ওই ঘরটাকে কেউ বাইরে থেকে খুলতে পারে না। ওই ঘরে না কোনো জানলা, না কোনো অন্য দরজা। চন্দুর নিজের বয়ান যে ও নিজে দরজা ভেঙে ঘরে ঢুকেছে। ছুরিতে এই চন্দুর আঙুলের দাগ, এতগুলো চোখে দেখা সাক্ষী। কি করে প্রমাণ করবেন আপনি যে খুন ও করেনি? কি করে? কোনো চিপ ম্যাজিক ট্রিক করে? কোর্ট ইজ অ্যাডজর্ন ফর দ্য ডে।
চন্দু মুন্সির গলায় ফাঁসির ফান্দা আরো মজবুত হয়ে যাচ্ছে আর ডিফেন্সের জন্য ওকে বাঁচানো আরো মুশকিল হয়ে উঠছে। ক্যামেরাম্যান নিরঞ্জনের সাথে প্রত্যেক সাক্ষীর বয়ান এখানে একই রকম। তার মানে হয়তো সবাই সত্যি বলছে অথবা সবাই মিথ্যে। বন্ধ দরজা, না আসা যাবে না যাওয়া যাবে। ছুরির ওপর চন্দুর আঙুলের ছাপ রয়েছে। সামথিং ইজ রং, সামথিং ইজ রং। কিছু তো গড়বড় আছে। আরে গড়বড় তো এখানে আছে। আজ সকালে সব বই আমি ঠিক করে গুছিয়ে রেখেছিলাম, আর এখন দেখো সব উল্টো পাল্টা হয়ে গেছে। তোমার সিস্টেমটাতেই খারাপ আছে। মিসেস বিলিমোরিয়া, মিসেস বিলিমোরিয়া, ওগুলো ছাড়ুন এখন সব। এদিকে আসুন, এখানে আসুন। দেখুন, দেখুন এখানে এই হলো 3টে গ্লাস আর এই হলো 3টে বল। এই বলটা এখানে রাখলাম, এটাকে ট্যাপ করলাম। আরে বাহ, কেমন লাগলো আমার ম্যাজিক? ম্যাজিক নয়, ট্র্যাজিক। আরে এই ট্রিকটা তো আমার 10 বছরের নাতিও করে। সবার জানা আছে প্রথম থেকেই বলটা কাপের নিচে লুকানো। খালি কাপের ভেতরে আগে থেকেই বল ছিল, তার মানে খুনের আগেই ওই ঘরে কেউ একজন লুকিয়েছিল। হায় 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 রে, এটা কি হয়ে গেল রে, এটা কি হয়ে গেল? আরে এইরকম একটা ভালো মানুষকে কে খুন করলো রে? আমার তো খুব কষ্ট হচ্ছে। দুঃখরঞ্জন বাবু। মাত্রে বাবু আপনি? ব্যাস ব্যাস ব্যাস। আরে খুব ভালো মানুষ ছিলেন। প্রেস এসেছিল নাকি? হ্যাঁ। আমার তো এরকম মনে হচ্ছে যেন কেউ আমার থেকে আমার নিজের ছেলেকে ছিনিয়ে নিয়েছে। 25 বছরের ছিল নিরঞ্জন যখন ওকে হাজার হাজার যুবনেতার মাঝখান থেকে আমি বেঁচেছিলাম। আর আজ যখন ও মুখ্যমন্ত্রী হয়ে আমার স্বপ্ন পূরণ করতে চলেছিল, তো শক্ত হও মা, না হলে আমি শক্ত থাকতে পারবো না। এটা একটা বড় ক্ষতি হয়ে গেল বৌদি, একটা বড় ক্ষতি হয়ে গেল। আমি অপোজিশন হয়েও এই কথাটাকে আমি স্বীকার করছি। আমাদের পার্টিতে ওনার কোনো বিকল্পই ছিল না, একদম সাচ্চা মানুষ ছিলেন। কিন্তু পার্টি একদম ভুল ছিল। স্যার প্লিজ একটা ইন্টারভিউ আসুন। হ্যাঁ অবশ্যই দেবো, চলুন চলুন চলুন। সহায় বাবুর অসমাপ্ত কাজটাকে তোমাকেই শেষ করতে হবে আকরাম। ওনার জায়গা তোমায় নিতে হবে। পারিক বাবু? হ্যাঁ, চিফ মিনিস্টারের জন্য এবার তুমি লড়বে। আপনি এখানে? আসলে আমি ওই ঘরটা দেখতে এসেছিলাম যেখানে সোহেবাবুকে মারা হয়েছিল। ও, যাতে ওই খুনি চন্দুকে ছাড়াবার জন্য কোনো রাস্তা বার করতে পারেন। একদম না। দেখতে দিন ওনাকে অশোকবাবু। সাহাইবাবু সবসময় বলতেন প্রজাতন্ত্রে সবাইকে সুযোগ দেওয়া উচিত, সে ওনার খুনি হোক না কেন। নিয়ে যান ওনাকে উপরে। হ্যাঁ ম্যাডাম, আসুন। আসুন, এখানেই সাহেবের কামরা। এটাই কি সে লকটা যেটা চন্দু বাইরে থেকে ভেঙেছিল আর সোহেবাবু ভেতর থেকে লক করেছিলেন? এটাই তো আমি কোর্টে বলছিলাম না? সেটাই আপনি কোর্টে বলছিলেন না? আসুন ভেতরে এসে দেখুন, আসুন।
এটাই ওই গামলাটা না যেটা পড়ে গিয়েছিল? হ্যাঁ। আসুন। এখানে কারো লুকোবার আর আসা যাওয়ার রাস্তা নেই, না কোনো জানালা, না কোনো আলমারি, না কোনো পর্দা, না কোনো সোফা। এখানে শুধু আসা যাওয়ার জন্য একটাই রাস্তা আছে, আর ওটা হলো ওই দরজা যেটা দিয়ে খুনি ভেতরে এসেছিল তালা খুলে। সহায়বাবুর লাশটা কোথায় পড়েছিল? ওখানে। এখানে এইভাবে? হ্যাঁ। আর চন্দু কোথায় ছিল? চন্দু এখানে ছিল। এখানে? তার মানে লাশ থেকে আপনি বলছেন 7-8 ফিট দূর? ঠিক ঠিক। তো লাশটা এখানে, আর এখান থেকে 7 ফিট দূরে চন্দু। 15 ফিট দূরে ওই গামলাটা পড়ে যাওয়াতে সবাই টের পেয়ে গিয়েছিলেন। ওই গামলাটা কে ফেলেছিল? ওটাই তো আমি বলছিলাম না। আর ওই আওয়াজটা শুনেই তো আমি সাহেবের কামরাতে এসেছিলাম না। হ্যাঁ, আমি আপনাকে একই কথা বলছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওই গামলাটা কে ফেললো? দেখুন, একই গামলা। কোনো ব্যাপার না, থ্যাংক ইউ। রেণুকা দেবী, একটা কনফিউশন ছিল আমার। এই চোর জীবনে আবার ওর এটা সব থেকে প্রথম চুরি, তাও আবার শ্রী নিরঞ্জন সহায় বাবুর বাড়িতে, যেটা চারদিক থেকে শক্ত পাহাড়ায় যা ঘেরা রয়েছে। ওই ঘরে ঢুকলো কি করে? ঢুকলো তো বেশ, কিন্তু ঢুকে পড়ে সহায়বাবুর ঘরের ভেতর কি করে পৌঁছলো? হাউ ইজ দ্যাট পসিবল? আসলে সেই সময় আমাদের সিকিউরিটি তাদের জায়গায় ছিল না। সিকিউরিটি নিজের জায়গায় ছিল না মানে? আসলে আমি সবাইকে হলে ডেকে প্রসাদ দিচ্ছিলাম। ও, পুজোর প্রসাদ আপনি সবাইকে একসঙ্গে ডেকে নিয়েছিলেন? না, যদি এক এক করে ডাকতেন তো। মানে আমি কি করে জানবো? হ্যাঁ, আপনি কি করে জানবেন যে পুজোর প্রসাদ যেটা আপনি আপনার স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য দিচ্ছিলেন সেটা ওনার মৃত্যুর কারণ হয়ে যাবে? আই অবজেক্ট ইওর অনার। ডিফেন্স কাউন্সিলের প্রশ্নগুলো একটা অন্য রং দিচ্ছেন। সাস্টেইনড। সরি, ছাড়ুন, বাদ দিন এসব কথা। যখন আপনি সহায়বাবুকে পুজোর জন্য ডাকতে গেলেন, তখন উনি নিজের ঘরে, নিজের স্টাডি রুমে বসে ফাইল বা কিছু একটা রকম পড়ছিলেন, আর আপনি ওনার দৃষ্টি আকর্ষণ করার জন্য দরজার ওপর। হ্যাঁ। তো যখন আপনি নক করলেন, তখন উনি ওনার কাছে দেখার চশমাটা খুললেন, দূরে দেখার চশমাটা পরলেন, আর আপনাকে জিজ্ঞেস করলেন কে? হ্যাঁ। আশ্চর্য রেণুকা দেবী, কে দূরে দেখার চশমা পরার পরেও সহায়বাবু আপনাকে, অর্থাৎ নিজের অর্ধাঙ্গিনীকেই চিনতে পারলেন না। এই ধরুন 10-12 ফিট দূরে ছিলেন তিনি, আলো ঠিকঠাক ছিল। হ্যাঁ, তুমি বলতে কি চাইছো কেডি? আমি কিছু বলতে চাই না ইওর অনার। আসলে আমি আপনাকে দেখাতে চাই, যদি আপনার অনুমতি পাই তো। অনুমতি দিলাম। নিয়ে আসুন। ব্যাস ব্যাস, ওখানেই রেখে দিন। জজ সাহেব, এটা হুবহু একই রকম গামলা যেটা সহায়বাবুর ঘরের মধ্যে ছিল। এই গামলাটা থেকে 15 ফিট দূরে আমি মেনে নিচ্ছি যে এটা সহায়বাবুর চেয়ার, যেখানে উনি ওই রাত্রে বসেছিলেন। আর সহায়বাবুর চেয়ার থেকে 7 ফিট দূরে চন্দুকে পাওয়া যায়। ঠিক বলছি মিস্টার মাঙ্কর? আপনি তো ছিলেন আমার সঙ্গে। ঠিক। না না না, বসুন বসুন বসুন। এখন আমার মাথায় এই প্রশ্নটা আসছে জজ সাহেব,
যদি চন্দু ওখানেই থাকে তাহলে ওই গামলাটা কে ফেললো যার আওয়াজ সবাই শুনতে পেলেন? তো আপনি বলতে চাইছেন যে খুনি ঘরে আগে থেকেই ছিল আর এই গামলাটার পেছনে লুকিয়ে ছিল? ওয়াও, এক্স্যাক্টলি। তাহলে তো ইয়োর অনার এই খুনটা কোনো 4 বছরের বাচ্চা করেছে, কেননা গামলাটা সাইজ দেখুন। এর পেছনে কোনো মানুষের পক্ষে লুকানো অসম্ভব। আর যদি কেউ লুকিয়েও যেত তাহলে সহায়বাবু ওকে আরামসে দেখতে পেতেন। দেখে নিতেন। প্রসিকিউটর ম্যাডাম, ঠিকঠাক দেখতে পেতেন যদি ওনার দূরের দৃষ্টিটা ঠিকঠাক থাকতো, কিন্তু এরকম ছিল না। আর এই বিষয়টাই প্রমাণ করার জন্য আমি আমার সেক্রেটারির সাহায্য নিতে চাইব, যদি আপনি বলেন তো। অনুমতি দিলাম। জজ সাহেব, মিসেস বিলুমরিয়ার চোখের পাওয়ার ঠিক একই যা মিস্টার সহায়ের ছিল, -3, 2 চোখেই। আমার কাছে এখানে মিস্টার সহায়ের চশমাটা রয়েছে, একটু পড়বেন আপনি? হাই মিসেস বিলুমরিয়া, এখানে এখানে এই গামলার পেছনে। কোন গামলা? এই চশমাটা একদম ভুল। থ্যাংক ইউ মিসেস বিলিমোরিয়া, এটা আমাকে এবার ফেরত দিয়ে দিন। থ্যাংক ইউ, আপনি বসুন। এটা ওই চশমাটাই জজ সাহেব, যেটা পরে সহায়বাবু নিজের পত্নীকে আর ওই গামলার পেছনে লুকিয়ে থাকা মানুষটিকে তিনি দেখতে পারেননি, কারণ ওনার চশমার পাওয়ার 0.5 -3 নয়। এই চশমাটা ভুল আছে। কে? অর্ডার অর্ডার। তুমি বলতে চাইছো সহায় বাবুর দূরের চশমা বদলানো হয়েছে? আগে হ্যাঁ, বদলে দেওয়া হয়েছিল। এটা গোল্ড প্লেটেড চশমা সহায় বাবুকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। মিস্টার রেজভি, গুড চয়েস। আরে আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনাকে শুভেচ্ছা জানানো ছিল। কনগ্রাচুলেশন মিস্টার রেজভি, সহায়বাবুর পরে পার্টির তরফ থেকে চিফ মিনিস্টার আপনিই হতে চলেছেন। দেখুন, আমি সহায়বাবুকে ওই চশমাটা দিয়েছিলাম ঠিকই, আর ওটা নম্বরও -3ই ছিল। জজ সাহেব, আমি না, অন্য কেউ ছিল। অন্য কেউ? এক্স্যাক্টলি, অন্য কেউ ছিল ইয়োর অনার। চন্দু একই কথা বলছিল। হয়তো অন্য কেউ ছিল যে খুনটা করেছিল, এ নয়। অন্য কেউ ছিল ইয়োর অনার, যে সহায়বাবুর ঘরে আগে থেকেই মজুদ ছিল। অন্য কেউ ছিল যে এই গামলার পেছনের আলোটা নিভিয়ে দিয়েছিল এবং সহায়বাবুর গায়ে ছুরিটা বসিয়ে দিয়েছিল। অন্য কেউ ছিল ইয়োর অনার। অর্ডার অর্ডার। ইয়োর অনার, অন্য কেউ করে ইনি তো দেশের পুরো জনসংখ্যার দিকে আঙুল তুলতে পারেন। আর এটা তো শুধু একটা অনুমান, প্রমাণ আর সাক্ষী তো। সাক্ষী মিথ্যেও তো বলে প্রসিকিউটর ম্যাডাম, তাই না? যে খুনটা করে গামলার পিছনে লুকিয়ে যায়, চন্দুর অপেক্ষা করতে থাকে। চন্দু আসলো, লকটা ভাঙলো আর ঘরের ভেতর ঢুকলো। বেশ সতর্ক হয়েই ওই খুনি গামলাটাকে নিচে ফেলে দেয় আর সবার নজর চন্দুর দিকে আকর্ষিত করলো। বেচারা চন্দু ধরা পড়ে গেল। রাইট মিস্টার মার্কেন? কি? না না না, ঘাবড়ে যাবেন না। আপনার উপর দোষ চাপাচ্ছি না, আপনাকে কাঠগড়ায় ডাকছি। ইয়েস মিস্টার মাঙ্কার, খুনের রাতে আপনি পার্টি প্রেসিডেন্ট শ্রী পারেখের সঙ্গে ছিলেন? হ্যাঁ হ্যাঁ, আপনি ওনাকে জিজ্ঞাসা করে নিন। জিজ্ঞেস করে নিয়েছি আমি ওনাকে ফোনে। আপনি ঘাবড়ে যাচ্ছেন কেন? উনি বলেছেন যে আপনি ওনার সঙ্গেই ছিলেন। একটু ঘাম মুছে নিন। এক মিনিট। খুনের দিন রাত্রিবেলা আপনি মিস্টার পারেখের ঘরে ছিলেন। আমি ভেবেই যাচ্ছি যে আপনি এত তাড়াতাড়ি কি করে মিস্টার সহায়ের বাড়িতে পৌঁছলেন, আর
গামলার ওপর আপনার আঙুলের যেই ছাপ রয়েছে ওইটা কিভাবে কিভাবে এলো এই গামলার ওপর? হ্যাঁ মানে ওটা আমি ওই গামলাটা ফেলিনি, ফেলেননি আপনি? উঠিয়েছিলাম। ঘরে ঢুকেই আপনার সামনে আপনার পূজনীয় বসের মৃতদেহ পড়েছিল, আর আপনি এই অপূজনীয় গামলাটা উঠালেন। ও ও ও না না, কোনো ব্যাপার না, ছাড়ুন, একটু ভেবে নিন। যান বসুন। আর যতক্ষণ আপনি ভাবছেন ততক্ষণ আমরা কথা বলবো এমন একজনের সঙ্গে, জজ সাহেব, যে না থাকলে আজকে বোধহয় চন্দু কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতো না। লক্ষ্মী বস্তির জগন্নাথ শেট্টি ওরফে জগন ভাইয়ের সঙ্গে। নমস্কার বাবু মশাই। জগন ভাই, লক্ষ্মী বস্তির সবাই আপনাকে ভয় পায়, কিন্তু আপনি তো বেশ মিশুকে মানুষ। তো বলুন যে এই চন্দুর সঙ্গে কথাবার্তা কি 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 হয়েছিল আপনাদের মধ্যে? বাবু, চন্দুকে শুধু আমি এইটুকু বলেছিলাম যে বাংলোটা খুব বড়, ওপরের ঘরগুলো সব সময় খালি থাকে, মানে পয়সা অনেক হবে, ব্যাস এইটুকুই বলেছিলাম আমি। তো এটাও বলে দেওয়া উচিত ছিল যে ওইটা নিরঞ্জন সহায়ের বাংলো হতে পারতো, যে চন্দু ভয় পেয়ে ওখানে নাই যেতে পারতো। তো এমন ব্যাপার নয় তো যে জেনে বুঝে ওকে বলা হলো না ওকে ফাঁসানোর জন্য। আই অবজেক্ট ইওর অনার। এবার আমি যদি কাউকে বলি যে 10 তলা বাড়ি থেকে লাফালে কেউ মারা যাবেন আর সে তবুও লাফায়, তাহলে সেটাও কি আমার দোষ হবে? কোনো মানে হয় না ডিফেন্সের এই কথার। সাস্টেইনড। তুমি আর কিছু জিজ্ঞেস করবে কেডি? আর কোনো প্রশ্ন নয় ইওর অনার, আপনি বসুন। আমি ডাকতে চাইবো আমার পরের সাক্ষী, মাই নেক্সট উইটনেস, এক্স এমপি মিস্টার প্রভুদাস মাত্রেকে। মাত্রবাবু, আমি শুনেছি যে সহায়বাবু আপনাকে টিকিট দিতে মানা করে দিয়েছিলেন কারণ আপনার বিরুদ্ধে কিছু করাপশন চার্জ এই সমস্ত কিছু ছিল। ইজ দ্যাট ট্রু? হ্যাঁ মানে আমি নো প্রবলেম, বাদ দিন এসব। খুনের দিন রাত্রে আপনি ওই ঘরেই ছিলেন, ওই ফ্লোরে, ওই তলায়, যে তলায় ওই ঘরটা ছিল এবং যেই ঘরে খুনটা হয়েছিল। ইজ দ্যাট ট্রু? হ্যাঁ, কিন্তু আমি বাথরুমে ছিলাম। হ্যাঁ, রাইট 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 আপনি ওই বাথরুমটায় ছিলেন যেটা ওই ঘরটার সঙ্গে লাগোয়া ছিল যেই ঘরে খুন হয়েছিল। ইজ দ্যাট অলসো রাইট? হ্যাঁ হ্যাঁ, তাহলে মানে আপনাকে তো সবার আগে ওখানে পৌঁছানো উচিত ছিল, কিন্তু আপনি তো সবার শেষে ওখানে পৌঁছলেন, একদম শেষ ব্যক্তি হিসেবে। আসলে আমি তো ফোনে কথা বলছিলাম। ও, ফোনে ছিলেন আপনি? ফোনে কথা বলছিলেন আপনি? আপনার হর্তাকর্তার মৃত্যু হয়ে গেল, আপনি ফোনে কথা বলছিলেন তখন? আমার কথাটা শুনুন। হ্যাঁ বলুন। ভেরি গুড মিস্টার কেডি পাঠক, আপনি আমার সমস্ত সাক্ষীকে কোনো না কোনো অজুহাতে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা এই অপরাধীকে নিরপরাধ প্রমাণ করতে চাইছেন। সেটাই আমার কাজ ইওর অনার। এটা কোনো সাধারণ মানুষের খুন নয়। সহায়বাবু এই দেশের সবথেকে শক্তিশালী নেতাদের মধ্যে একজন ছিলেন, তাই ওনার মৃত্যুতে একজনের না প্রচুর প্রচুর লোকের উপকার হবে। তো আপনি কি বলতে চাইছেন সেই সমস্ত লোকেরাই দোষী? না, সব না, কিন্তু এই সবার মধ্যে কেউ একজন নিশ্চয়ই দোষী। ওই একজন যার আঙুলের ছাপ ওই ছুরিতে পাওয়া গেছে, চন্দু। জজ সাহেব, হয়তো হতে পারে চন্দু ভয় পেয়ে গিয়ে ওই সময় ওই ছুরিটা নিজের হাতে নিয়ে নিয়েছিল, হতেই তো পারে, এরকম তো আগেও হয়েছে। হয়তো, কিংবা যদি বা কিন্তু, শুধু প্রশ্ন ওঠালে উত্তর পাওয়া যায় না মিলর্ড। বন্ধ ঘর, তাতে শুধু দুটো লোক, একজনের মৃত্যু এই ছুরি দিয়ে হয়েছে আর দ্বিতীয় জনের আঙুলের ছাপ এই ছুরিতে। চান্দু নিজে বলেছে যে এই ঘরে আর কেউ ছিল না। এবার আপনি আমায় বলুন, খুন না করলে চন্দুর আঙুলের ছাপ এই ছুরিতে কি করে এলো? যদি আপনি এটা প্রমাণ করে দেন মিস্টার ডিফেন্স কাউন্সিল, তাহলে আমি মায়া ফাটনেস পাবলিক প্রসিকিউটর এই কেসে আমার হার মেনে নেব। আর এটা আমার আপনাকে চ্যালেঞ্জ মিস্টার কেডি পাঠক।
আচ্ছা বলা হচ্ছে সহায় বাবুর মৃত্যুর পর প্রজমন পার্টিকে আগামী ইলেকশনের সময় অনেক মুশকিলের সামনে দিয়ে যেতে হতে পারে। আপনার এই ব্যাপারে কি বক্তব্য? অপোজিশন পার্টি শ্রী নটরাজন হয়তো ভাবছেন যে সহায়বাবুর মৃত্যুতে আগামী নির্বাচনে ওনারা অনেক সুবিধে পাবেন, কিন্তু আমি ওনাদের বলতে চাইবো যে এটা ওনাদের একটা ভুল ধারণা। প্রজামান পার্টিতে আরো অনেক নেতা আছেন যারা বিরোধীদের যে কাউকে টক্কর নিতে পারেন, যেমন কিনা শ্রী আকরাম রিজভী, যিনি সহায়বাবুর সাথে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছিলেন। আরে কেডি কেডি, এগুলো কি হচ্ছে রে? তোর মতো পরিষ্কার পরিচ্ছন্ন লেবু জল খাওয়ার মতো মানুষ এটা কিভাবে ফেসে গেলি রে? আমি মন থেকে বলছি রে, বড় লোকের বড় খেলা হয় ভাই, তুই বেকার ফাঁসবি। দেখ ঝিলমিল, হ্যাঁ, যদি 100 জনও একটা মিথ্যা কথা বলে তাহলে সেটা সত্যি প্রমাণ হয়ে যায় না। আচ্ছা, মানে তুই এটা বলতে চাইছিস যে চন্দু খুনি, ও একা সত্যি বলছে আর বাকিরা মিথ্যে? হ্যাঁ, কামানিয়া, আজকের দিনে লোকে নিজের বাবার ওপর ভরসা করে না, আর তুই একটা চোরের ওপর করছিস। আচ্ছা ছাড় এসব, এবার শোন, কাল রাতে একটা দারুণ ফিল্মের পার্টি আছে ওখানে। ওখানে দারুণ দারুণ হিরোইনও আসবে, ইনভিটেশনও আছে, যাবি আমার সঙ্গে? আরে তুই কি করছিস? আমি কি বলছি তুই শুনছিস না? কেডি, আমি আসছি রে এখন। আরে পার্টি আজকে না কালকে তো। আমি ফোন করবো তোকে। আরে কি ফোন করছিস কেডি? শোন কেডি, আদালতের কাজ শুরু করা হোক। এই ছুরিটা মন দিয়ে দেখো চন্দু, এই ছুরির কারণেই একজন নির্দোষের মৃত্যু হয়েছে, আর এখন আরো একটা মৃত্যু হতে চলেছে তোমার। কারণ এর ওপর লেগে থাকা তোমার আঙুলের ছাপ তোমাকে ফাঁসি কাঠ পর্যন্ত নিয়ে চলে যাবে। উকিল বাবু, আমি এই চাকুটা কখনো দেখিনি, এই চাকু আমি কখনো ছুঁইও নি, কখনো দেখিও নি বাবু। কান্না বন্ধ করো চন্দু, কেঁদে কিচ্ছুই হবে না। এর মধ্যে চিহ্ন আছে, তার মানে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে তোমার আঙুলের ছাপ এই ছুরিতে এলো কিভাবে? বি ক্লিয়ার কেডি, তুমি কি প্রমাণ করতে চাইছো? প্রসিকিউটর ম্যাডাম, খুব বিরক্ত করি আমি আপনাকে, খুব রাগ হয় নিশ্চয়ই। এই নিন, মেরে ফেলুন আমাকে। What nonsense is this? হ্যাঁ হ্যাঁ, ছুরিটা তোলো আর মারো আমাকে, আরাম পাবে তুমি। Have you gone crazy, কেডি? হ্যাঁ, ওঠাও ছুরি, মারো আমাকে, শান্তি পাবে তুমি। কেডি, কি হয়েছে কি তোমার? কেন মারতে পারবে না কেন? তুমি এখনো আমাকে ভালোবাসো মায়া। কি বলছো কি তুমি? অর্ডার অর্ডার। আমি ক্ষমা চাইছি ইওর অনার। আমি শুধু এইটা প্রমাণ করার চেষ্টা করছিলাম যে যদি কেউ ছুরি দিয়ে কারোর প্রাণ নিতে চাইলে সে ছুরিটা এইভাবে ধরে থাকে, এক্সকিউজ মি, নাকি এইভাবে ধরে। ইওর অনার, ফরেনসিক রিপোর্টও এটাই বলছে যে মার্ডার ওয়েপনের ওপর চন্দুর আঙুলের ছাপ এইভাবে আছে, কোড়ে আঙুলটা নিচে আর বুড়ো আঙুলটা উপরে। কোনো রুল বুক আছে যেখানে লেখা আছে ছুরি কিভাবে ধরতে হয়? হতে পারে চন্দু ছুরিটাকে ওরকম ভাবে ধরেছে। হতে পারে না ইওর অনার। ফরেনসিক রিপোর্টে স্পষ্টতই বলা আছে যে যেই সময় খুন হয়েছিল সেই সময় সহায়বাবু দাঁড়িয়েছিলেন, আর যদি চন্দু ছুরিটা এভাবে ধরে থাকতো তাহলে সম্ভব নয় যে চন্দু সহায়বাবুর খুন করেছেন। আর রিপোর্টে এই লেখা আছে যে আঘাত নিচ থেকে উপরে নয়, উপর থেকে নিচের দিকে রয়েছে। অবজেকশন মিলর্ড, এটা শুধুমাত্র একটা থিওরি। ওভাররুলড। কেডি, তুমি কি এই থিওরিটার সত্য জানো? হ্যাঁ ইওর অনার, আমি মার্ডার ওয়েপন হ্যান্ডেল করার অনুমতি চাইছি। ইওর অনার, সত্যি সবসময় সোজা পথে হয় না, কখনো টেড়া বেঁকা, কখনো কখনো তো পুরোপুরি ঘুরিয়ে দেওয়ার মতো হয়। চন্দু, আমি চাই যে তুমি এটাকে খুব মন দিয়ে দেখো, ভুলে যাও যে এটা কোনো ছুরির অংশ ছিল।
এখন ভাবো যে এটাকে কোথায় দেখেছো তুমি? কোনো অন্য জিনিসের ওপর, যেমন ধরো হাটবার লাঠি, কোনো ছাতা বা অন্য কিছু। ছাতা। চন্দু, মনে হয় বৃষ্টি আসছে। একটা কাজ কর, এই ছাতাটা নিয়ে যা তুই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, চলি। এই দাঁড়া না, হ্যাঁ এই বাংলোর যে কথাটা হ্যাঁ কাউকে বলিস না। না না, বলবো না। জগন ভাই বলবো না। কি বলতো, এটা সিক্রেট না, এই জন্য যা। এই শোন না এখানে, এই ছাতাটা আমার একটা বন্ধুর। তুই একটা কাজ কর, আমার ছাতাটা নিয়ে যা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যা। হ্যাঁ, ছাতা জজ সাহেব, ছাতা ছিল, ছাতা। ছাতা, ইওর অনার। এটাই সেই ছাতাটা যেটা চন্দুর হাত দিয়ে ধরিয়ে নিয়ে এই হ্যান্ডেলে ওর আঙুলের ছাপ নেওয়া হয়েছিল। ইওর অনার, যদি আমি আপনার অনুমতি পাই তো জগন ভাইকে আমি জিজ্ঞেস করতে চাইবো যে ও কেন চন্দুকে ফাঁসালো। আমি কিচ্ছু করিনি বাবু, আমি সত্যি কিছু করিনি। কিচ্ছু না, কিচ্ছু করনি তুমি জগন, তুমি খুন করেছো, খুন। কারণ ওই হ্যান্ডেলটার ওপর শুধুমাত্র চন্দুর আঙুলের ছাপ নেই, তোমার আঙুলের ছাপও রয়েছে সেখানে। না না বাবু, এটা হতে পারে না। হ্যাঁ আছে সেটা, এটা হতে পারে না। ওই হ্যান্ডেলটার ওপর তোমার আঙুলের ছাপ অবশ্যই রয়েছে। আরে এরকম হতে পারে না বাবু। কেন হতে পারে না? কারণ আমি হ্যান্ডেলের ওপর প্লাস্টিকের কভার দিয়ে ধরেছি। ভেরি ইন্টারেস্টিং। যখন তুমি ওই হ্যান্ডেলটার ওপর কভার দিয়ে তারপর তুমি ওটাকে ধরেছো, তাহলে এই বিষয়টা একেবারে নিশ্চিত যে তোমার আঙুলের ছাপ ওর ওপর আসতেই পারে না। ক্ষমা করে দিও জগন ভাই, আমি একটা ছোট্ট মিথ্যা কথা বলে ফেলেছি, কিন্তু তুমি এখন আমাদের সত্যি বলবে, না হলে তোমাকে আমি ফাঁসি কাঠ পর্যন্ত নিয়ে যাব। বাবু সত্যি আমি কিচ্ছু জানি না। আমার একটা ফোন এসেছিল, আর ও বলেছিল যে ওর একটা বোকা চোর দরকার বাবু, যে সহায় বাবুর বাড়িতে ঠিক 14ই নভেম্বর রাত 10:15টার সময় ঢুকবে। এই কাজটার জন্য ও আমাকে 10 লাখ টাকা দিয়েছিল, যেটা ময়লার ড্রামের ভেতর ছিল। আর ওই ময়লা ফেলার ড্রামে আমি একটা ছাতাও পেয়েছিলাম বাবু, যেটাতে আমার চন্দুর আঙ্গুলের ছাপ নিতে হতো। আমি ওকে সত্যি চিনি না বাবু, আমি শুধু ওর আওয়াজ শুনেছি। তো এই আওয়াজটা যেটা তুমি শুনলে, এই আওয়াজ কিরকম ছিল? ছেলেদের মতো, মেয়েদের মতো, কিরকম ছিল এই আওয়াজটা? কিরকম ছিল বাবু নিশ্চয়ই কোনো সাউথ ইন্ডিয়ান ছিল বাবু। সাউথ ইন্ডিয়ান আওয়াজ ছিল? খুব রাফ কথা বলছিল বাবু। এই কেডি বাবু, তোমাকে এই মার্ডার কেসের ভার দেওয়া হয়েছে, এটা আমি জানি। এই কেসটা নিয়ে বাবু তুমি বেশি ইন্টারেস্ট দেখিও না, তোমাকে মাটিতে একেবারে পুঁতে দেবো বাবু। যেমন করেছিলাম সহায় বাবুর ক্ষেত্রে বাবু। এই আওয়াজটাই ছিল বাবু, এই আওয়াজটাই ছিল। কেডি, এই আওয়াজটা তোমার ফোনে? ইওর অনার, কাল সকালে আমার একটা ফোন এসেছিল একটা প্রাইভেট নাম্বার থেকে, আর ওই আওয়াজটা আমাকে এই হুমকি দেয়। কিন্তু আমি খুঁজে বের করেছি ওই নাম্বারটা কি এবং ওটা কার নাম্বার। আমি ওই নাম্বারটায় ফোন করব, আর ওই ফোনটা এই আদালতের মধ্যেই বেজে উঠবে, কারণ ওই মানুষটা সেই লোকটা যে শুধুমাত্র আমাকেই হুমকি দেয়নি, বরং এই চক্রান্তটাকে বানিয়েছে আর সহায় বাবুর খুনও করেছে। অনুমতি চাইছি। মিথ্যে, মিথ্যে! এটা আমার ফোন নাম্বার হতেই পারে না, ইওর অনার। আপনার যা বলার আছে আপনি কাঠগড়ায় এসে বলুন। ইওর অনার, এরকম ভাবে ফোন করি কেডি যে কোনো লোককে ফাঁসিয়ে দিতে পারে। যদি আমি মিথ্যা কথা বলে থাকি তাহলে আপনি আপনার মক্কেলকে জিজ্ঞেস করুন। ওটা কি তুমি ছিলে না যে সহায় বাবুর চশমাটা বদলে দিয়েছিল? ওটা কি তুমি ছিলে না? আমি তো পারেক সাহেবের সঙ্গে ছিলাম। তুমি সেই লোকটা যে সহায় বাবুকে খুন করেছো, তুমি ছিলে। যে গামলা ফেলে দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেছিল, তুমি ছিলে। এটা পুরোপুরি মিথ্যা ইওর অনার, আমি তো পারেক সাহেবের সঙ্গে ছিলাম। তুমি ছিলে, আমাকে ফোনটাও তুমিই করেছিলে। আরে আমি কাল রাতে তো পারেক সাহেবের সঙ্গে ছিলাম। আমি কখন আপনাকে ফোন করলাম? কখন? কাল রাতে। কাল রাতে? কিন্তু আমি তো বলেছিলাম যে ওই হুমকি দেওয়া ফোনটা আমার কাল সকালে এসেছিল।
তুমি জানলে কি করে ওটা কাল রাত্রে হয়েছিল? কেডি, এই ধমকিটা সকালে এসেছিল না রাতে? ইওর অনার, ওই হুমকি দেওয়া ফোনটা আমার গতকাল রাত্রে এসেছিল। যেরকমটা আমি বললাম যে নাম্বারটা একটা প্রাইভেট নাম্বার থেকে এসেছিল, তাই ওই নাম্বারটা আমার কাছে নেই। কিন্তু ঠিক যেইভাবে ওই লোকটা সহায় বাবুকে সহায় স্যার বলে ডাকলেন, যেটা শুধুমাত্র এখনো পর্যন্ত একজনই তাকে ওই নামে ডাকে, অশোক বাঙ্কার, আমার ছোট্ট একটা সন্দেহ এখন বিশ্বাসে পরিণত হলো। আমি চশমাটা বদলেছিলাম। আমি সাহেবকে খুন করেছি। ধমকিও আমি দিয়েছিলাম। কিন্তু অন্য কারো কথা শুনে। বলুন মিস্টার বাঙ্কার, ঠিক কার আদেশে আপনি এই কাজগুলো করলেন? নিরঞ্জন সহায়, হিরো, যাকে আমি রাস্তা থেকে তুলে এনে গদি দিয়েছি। আজকে লোক আমাকে ভুলে ওকে পুজো করছে। আস্তে আস্তে এবার ও আমায় টক্কর দিচ্ছে। কালকে ও যদি সিএম হয়ে যায় তাহলে তো আমার মাথার উপরে নাচবে। আমার চেলা চাই, গুরু নয়। ভানুদাস পারেখ শুধু একজনই। অন্য কেউ যদি হতে চায় তাহলে আমি তাকে শেষ করে দিই। তোর পার্টির টিকিট দরকার, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। যা, যেটা সহায় তোকে দিতে পারেনি সেটা আমি তোকে দিচ্ছি, কিন্তু এর জন্য তোকে সহায়কে মারতে হবে। আদালতের ফয়সালা হলো যে আসামি চন্দু ওরফে চন্দন মুন্সিকে খুনের দোষ থেকে খারিজ করা হলো। শুধু চুরির জন্য দোষী সাব্যস্ত করা হচ্ছে। আর আদালত পুলিশকে নির্দেশ দিচ্ছে যে জগন আর অশোক মানকার্ডের সাথে যত তাড়াতাড়ি সম্ভব প্রজামন পার্টির প্রেসিডেন্ট ভানুদাস পারেখকেও গ্রেপ্তার করা হোক। যে ভানুদাস পারেখের আগে সারা দেশ নত হয়ে যায়, সেই ভানুদাস পারেখকে আজকে একজন উকিল ফেলে দিল। কেডি পাঠক। অভিনন্দন কেডি, আপনি তো অসম্ভবকে সম্ভব করে হারা খেলাটা জিতে আরেকবার প্রমাণ করে দিলেন জিত আপনারই হলো। আজ না আমার জয় হয়েছে, না প্রসিকিউশনের হার। আজ সত্যের জিত হয়েছে। সত্যমেব জয়তে।